হ্যালো এভরিওয়ান। তো ইতিমধ্যেই আমরা মৌর্য সাম্রাজ্য সম্পর্কে দেখে নিয়েছি। তারপরে আমরা পরবর্তী মৌর্য সাম্রাজ্য সম্পর্কেও দেখে নিয়েছি। তবে যখন আমরা মৌর্য সাম্রাজ্য এবং পরবর্তী মৌর্য সাম্রাজ্য সম্পর্কে দেখছিলাম, তখন দেখছিলাম কি যে মৌর্য সাম্রাজ্যের যে বিস্তারটা ছিল সেটা বর্তমান দিনের পুরো ভারতবর্ষ, তারপরে মানে পুরো ভারতবর্ষ তো বলা যাবে না, এক্সট্রিম সাউথ ছাড়া পুরো ভারতবর্ষ ছিল, তারপরে পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ, এই পোর্শনগুলো জুড়ে পুরো মৌর্য সাম্রাজ্য কিন্তু বিস্তৃত ছিল। সেই সঙ্গে সঙ্গে পরবর্তী মৌর্য সাম্রাজ্যেও যখন আমরা পুরো মৌর্য সাম্রাজ্যটা দুভাগে ভাগ করা হয়ে গেছিল, পরবর্তী মৌর্য সাম্রাজ্যে আমরা দেখছিলাম যে সেখানে একটা পোর্শন থাকবে যেটা হচ্ছে আমরা নর্থ পোর্শন এবং ডেক্কান পোর্শন এবং ইস্ট পোর্শন অনেকটা বলতে পারো। সেখানে কিন্তু নেটিভ যারা সাকসেসর ছিল তারা রুল করছিল। আর যেটা হচ্ছে ওয়েস্টার্ন ফ্র্যাকশন বা ওয়েস্টার্ন যে পার্ট ছিল সেখানে যারা রুল করছিল সেটা হচ্ছে ফরেন সাকসেসর্স। ঠিক আছে, তাহলে পরবর্তী মৌর্য যুগে আমরা দুটো সেকশনে আমরা দেখছিলাম, একটা ছিল নেটিভ সাকসেসররা কিভাবে রুল করছিল, আর যখন আরেকটা দেখছিলাম যে সেখানে কিভাবে ফরেন রুলাররা রুল করছিল। কিন্তু যখন আমরা মৌর্য সাম্রাজ্য সম্পর্কে পড়ছিলাম এবং পরবর্তী মৌর্য সাম্রাজ্য সম্পর্কে পড়ছিলাম, একটা বিষয় সম্পর্কে আমরা খেয়াল করেছিলাম যে সেখানে দেখছিলাম এক্সট্রিম ভারতের যেটা সাউথ পোর্শন সেটা কিন্তু না মৌর্য সাম্রাজ্যের রুলার না পরবর্তী মৌর্য সাম্রাজ্যের রুলার কেউই কিন্তু এক্সট্রিম সাউথ পোর্শনের যে সাম্রাজ্যগুলো ছিল সেগুলোকে ক্যাপচার করতে পেরেছিল না। এবার তাহলে সেগুলোকে যদি ক্যাপচার করতে না পারে তার পেছনের কারণটা কী ছিল? তাহলে তার পেছনে কারণটা, কথার অর্থ যে সেখানে কোন ডাইনাস্টি রুল করছিল যাতে করে এত বড় মৌর্য সাম্রাজ্যের ওই এক্সট্রিম সাউথ পয়েন্টটাকে ক্যাপচার করা সম্ভব হয়ে ওঠেনি। আজকের এই ভিডিওতে আমরা সেইগুলোকেই দেখব যে এক্সট্রিম সাউথ পয়েন্টে কোন কোন ডাইনাস্টি রুল করছিল। ঠিক আছে, এক্সট্রিম সাউথ পয়েন্টে সঙ্গম পিরিয়ড চলছিল সেই সময়। সঙ্গম পিরিয়ডের ওই পিরিয়ডকে কেন সঙ্গম পিরিয়ড বলে আমরা যখন অ্যাডমিনিস্ট্রেশন সম্পর্কে পড়বো এবং সেই সঙ্গে অ্যাডমিনিস্ট্রেশন নয়, যখন আমরা লিটারেচার সম্পর্কে পড়বো, যখন এই পিরিয়ডের এই ভিডিওতে শেষের দিকে লিটারেচার সম্পর্কে পড়বো, তখন আমরা কিন্তু এক পিরিয়ডকে কেন সঙ্গম পিরিয়ড বলে সেগুলো সম্পর্কে জানবো। কারণ একটু বলে দিই আমি, সঙ্গম পিরিয়ড এই কারণে বলা হয়, এখানে এই পিরিয়ডের সময় যখন পান্ডিয়া ডাইনাস্টির আন্ডারে, ঠিক আছে, এখানকার অনেক সঙ্গম হয়। সঙ্গম মানে কি, এখানকার যারা কোর্ট পোয়েট থাকে না, পোয়েট, তারা মিলে কতগুলো সভা টাইপের আয়োজন করে। সেই সভাকে মানে সমস্ত যে পোয়েট ছিল তারা মিলে একত্রে মিলে ওই সভাটাকে আয়োজন করছিল বলে ওটাকে বলা হচ্ছে সঙ্গম। মানে সঙ্গম মানে কি, যে সবাই যখন কোনো একটা জায়গায় মিলিত হয় সেটাকে আমরা বলি কি, সঙ্গম। ঠিক একইভাবে যখন অনেকজন পোয়েট একটা জায়গায় মিলিত হয়ে কোনো একটা সভাকে আয়োজন করছিল, এই কারণে এই পিরিয়ডটাকে বলা হচ্ছে সঙ্গম পিরিয়ড। তো এখানে কোন কোন ডাইনাস্টি রুল করছিল সঙ্গম পিরিয়ডের ক্ষেত্রে? দেখো, তিনটা ডাইনাস্টি মেনলি ছিল, এছাড়া অনেক ডাইনাস্টি ছিল যখন আমরা ম্যাপে দেখব, কিন্তু মেনলি তিনটা ডাইনাস্টি ছিল। একটা ছিল চেরা ডাইনাস্টি, একটা চোলা ডাইনাস্টি, আর একটা ছিল পান্ডিয়া ডাইনাস্টি। এদের ম্যাপটা দেখে নাও, এটা ছিল চেরা ডাইনাস্টি। এই যে পোর্শনটা দেখতে পাচ্ছ না, এটা হচ্ছে চেরা ডাইনাস্টি। বর্তমান দিনের কেরল এবং তোমার কর্ণাটক, এই দুটো রাজ্যের কিছু কিছু পোর্শন মিলে চেরা ডাইনাস্টিটা ফর্ম হয়েছিল। চোলা ডাইনাস্টি কোথায় ছিল? চোলা ডাইনাস্টি যেটা ছিল, চোলা ডাইনাস্টির ক্ষেত্রে আমরা যদি বলি, এটা ছিল বর্তমান দিনের তুমি বলতে পারো তামিলনাড়ুর পুরো পোর্শনটা এবং অন্ধ্রপ্রদেশের কিছু পোর্শন জুড়ে এটা কিন্তু চোলা ডাইনাস্টি ফর্ম হয়েছিল। আর পান্ডিয়া ডাইনাস্টিটা বুঝতেই পারছো, কিছুটা পোর্শন হচ্ছে, এটা হচ্ছে তামিলনাড়ুরই, এটা হচ্ছে তামিলনাড়ুর ম্যাক্সিমাম পোর্শন জুড়ে পান্ডিয়া ডাইনাস্টি রুল করছিল। এবার এদের সম্পর্কে কয়েকটা না আমরা ইম্পর্টেন্ট ফ্যাক্ট জেনে নিই। ঠিক আছে, যদিও আমরা এই ফ্যাক্টগুলোকে যখন আমরা এদের প্রত্যেকটা ডাইনাস্টি সম্পর্কে পড়বো বা প্রত্যেকটা পিরিয়ড সম্পর্কে পড়বো, ঠিক আছে, চেরা ডাইনাস্টি সম্পর্কে পড়বো, চোলা ডাইনাস্টি সম্পর্কে পড়বো বা পান্ডিয়া ডাইনাস্টি সম্পর্কে পড়বো, তখন আমরা এগুলোকে জানবো। তবুও আমি একবার করে জাস্ট রিক্যাপ করিয়ে নিই যে এগুলো সম্পর্কে কী বলা রয়েছে। যেমন এখানে যেটা বলা হয়েছে যে চেরা ডাইনাস্টির যেটা ন্যাশনাল এমব্লেম ছিল। আচ্ছা, ন্যাশনাল এমব্লেম মানে কি? যেমন বর্তমান দিনে ভারতের যদি ন্যাশনাল এমব্লেমের কথা বলা হয় সেটা কি, অশোক স্তম্ভ, বা বলতে পারো যে তোমার লায়ন ক্যাপিটাল অফ সরনাথ, যেটা আমরা মৌর্য সাম্রাজ্যের ক্ষেত্রে পড়ছিলাম। 4 লায়ন ক্যাপিটাল অফ সরনাথ, এটাই হচ্ছে কি ভারতের ন্যাশনাল এমব্লেম, যেটা তোমরা বিভিন্ন টয়েনের ক্ষেত্রে দেখতে পাবে। সামনে বিভিন্ন 1 টাকার বা 2 টাকার কয়েনের সামনে যে অশোক স্তম্ভটা দেখতে পাও, ওটা হচ্ছে ভারতের ন্যাশনাল এমব্লেম। ঠিক একইভাবে চেরা ডাইনাস্টিরও কিছু এমব্লেম ছিল। সেই এমব্লেমগুলো কী কী ছিল? সেই এমব্লেম যেটা ছিল চেরা ডাইনাস্টি, সেটা ছিল তীরধনুক। এই যে ছবিটা দেখতে পাচ্ছ এখানে, এই যে ছবিটা এখানে, এটা হচ্ছে তীরধনুক এবং এটা ছিল চেরা ডাইনাস্টির ন্যাশনাল এমব্লেম। বো, এটাকে ইংলিশে কি বলা হয়? বো।
ঠিক একইভাবে চেরা ডাইনাস্টির ক্ষেত্রে তার যে মেন ক্যাপিটাল, দেখো আমরা না দু ধরনের ক্যাপিটালের কথা পড়ব, চেরা ডাইনাস্টি কিংবা চোলা ডাইনাস্টি কিংবা পান্ডিয়া ডাইনাস্টি, এদের ক্ষেত্রে আমরা দু ধরনের ক্যাপিটালের কথা পড়ব। সেই দু ধরনের ক্যাপিটালগুলো কি কি? একটা হচ্ছে ইনল্যান্ড ক্যাপিটাল বা অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাপিটাল, আর একটা হচ্ছে কমার্শিয়াল ক্যাপিটাল। ঠিক আছে, যেখান থেকে সমস্ত কিছু কমার্শিয়াল অ্যাক্টিভিটিগুলোকে মেনটেন করা হতো। যেমন ভারতের ক্ষেত্রে যদি বর্তমানে বলি, ভারতের অ্যাডমিনিস্ট্রেটিভ যে ক্যাপিটাল সেটা হচ্ছে নিউ দিল্লি, কিন্তু ভারতের যদি কমার্শিয়াল ক্যাপিটালের কথা বলা হয় দ্যাট উইল বি মুম্বাই, সেটা হবে মুম্বাই। ঠিক আছে, ঠিক একইভাবে চেরা কিংডম যেটা ছিল, চেরা কিংডমের সময়ও আমরা দেখব সেখানে একটা দু ধরনের ক্যাপিটাল ছিল, একটা ছিল ইনল্যান্ড ক্যাপিটাল, আর একটা ছিল মেন পোর্ট ক্যাপিটাল, বা বলতে পারো সেটাকে আমরা কমার্শিয়াল ক্যাপিটালও বলি, কারণ ওখান থেকে সমস্ত কিছু তোমার কমার্শিয়াল অ্যাক্টিভিটিগুলোকে মেনটেন করা হতো। তো ঠিক একইভাবে চেরা ডাইনাস্টি যে ইনল্যান্ড ক্যাপিটাল ছিল সেটা ছিল ভাঞ্জি, VANJI, এটা ছিল মেনল্যান্ড ক্যাপিটাল। আর যেটা পোর্ট ক্যাপিটাল ছিল বা কমার্শিয়াল ক্যাপিটাল, তার মধ্যে প্রথমে ছিল মুজরিস এবং 2 নম্বরে ছিল কোনটা? টন্ডি। মুজরিস এবং টন্ডি এই দুটো ছিল কমার্শিয়াল ক্যাপিটালের মধ্যে বা পোর্ট ক্যাপিটালের মধ্যে পড়ে। ঠিক আছে, তারপরে নেক্সট চোলা ডাইনাস্টির ক্ষেত্রে যদি আমি বলি, চোলা ডাইনাস্টির যে ন্যাশনাল এমব্লেম যেটা ছিল সেটা কি ছিল? টাইগার। চোলা ডাইনাস্টির যে ন্যাশনাল এমব্লেম ছিল এটা কি ছিল? টাইগার। ঠিক আছে, এটি ছিল টাইগার। এবং সেই সঙ্গে সঙ্গে চোলা ডাইনাস্টির মেন যে ক্যাপিটাল ছিল, যেটাকে আমরা বলছি ইনল্যান্ড ক্যাপিটাল, সেটা ছিল উরেইউর। সেটা ছিল কি? উরেইউর, যেটা অ্যাকচুয়ালি ফেমাস ছিল ফর দি ট্রেড অফ কটন ট্রেডের জন্য ওটা ফেমাস ছিল। এবং সেই এটা কি গেল আমাদের ইনল্যান্ড ক্যাপিটাল বা অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাপিটাল। সেই সঙ্গে সঙ্গে আরও কিছু কিছু ক্যাপিটাল ছিল, এক্ষুনি যেটা বলছিলাম, যে যেখান থেকে আমরা দেখব ওই সময়ে কিভাবে ট্রেডটাকে কন্ট্রোল করা হতো। তাহলে কমার্শিয়াল ক্যাপিটালের মধ্যে কোনটা ছিল? পুহার, অথবা তার নামটা কি ছিল? পুহার, অথবা এটা ছিল কাবেরীপট্টনম। ঠিক আছে, পুহার অথবা কাবেরীপট্টনম কি ছিল? চোলা ডাইনাস্টির তোমার কোস্টাল ক্যাপিটাল বলতে পারো, বা কমার্শিয়াল ক্যাপিটাল বলতে পারো, বা মেন পোর্টও বলতে পারো। ঠিক আছে, এটা কিসের ক্ষেত্রে গেল? চোলা ডাইনাস্টি। এরপরে আমরা চলে আসছি কোথায়? পান্ডিয়া ডাইনাস্টিতে। পান্ডিয়া ডাইনাস্টিতে কি ছিল? পান্ডিয়া ডাইনাস্টিতে মেন তাদের যে ন্যাশনাল এমব্লেম যেটা ছিল সেটা ছিল ফিশ বা মাছ, এবং সেই সঙ্গে সঙ্গে তাদের যেটা অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাপিটাল ছিল সেটা ছিল মাদুরাই। এবং আমরা দেখব এক্ষুনি যে যখন আমরা লিটারেচার সম্পর্কে পড়ব, এই মাদুরাইতেই দুটি সঙ্গম হয়েছিল, ফার্স্ট সঙ্গম এবং থার্ড সঙ্গম। ঠিক আছে, ফার্স্ট সঙ্গম এবং থার্ড সঙ্গম বা সভা যেটাকে বলছিলাম আমি এক্ষুনি, তো এটাই কিন্তু কোথায় হয়েছিল? মাদুরাইতেই হয়েছিল, যেটা ছিল পান্ডিয়া ডাইনাস্টির আন্ডারে। বেসিক্যালি এই যে সঙ্গমগুলো হয়েছিল না, এটা পান্ডিয়ার যে রুলার ছিল তাদের আন্ডারে হয়েছিল, তাদের প্যাট্রোনেজে হয়েছিল। ঠিক আছে, তাহলে যদি তোমাকে প্রশ্ন আসে যে এটা আমরা যখন লিটারেচার পড়ব তখন অ্যাকচুয়ালি ভালো করে দেখব, তবু আমি যেহেতু প্রসঙ্গটা এসছে বলে নিই, যে সঙ্গম পিরিয়ডের যে সমস্ত সঙ্গমগুলো হয়েছিল সেই সঙ্গমগুলো কোন কিংডমের প্যাট্রোনেজে হয়েছিল, বা কোন কিংডমের সাপোর্টের ফলে হয়েছিল, বা কোন কিংডমের আন্ডারে হয়েছিল, দ্যাট উইল বি পান্ডিয়া কিংডম। এবার সেই সঙ্গে সঙ্গে যেটা বললাম, তাহলে মাদুরাই ছিল পান্ডিয়া কিংডমের মেন বা অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাপিটাল। এরপরে আমরা দেখব যে পান্ডিয়া কিংডমের কোস্টাল ক্যাপিটালটা কোনটা ছিল, বা কমার্শিয়াল ক্যাপিটালটা কোনটা ছিল। পান্ডিয়া কিংডমের যে কমার্শিয়াল ক্যাপিটাল ছিল সেটা হচ্ছে কি? কোরাইকাই। ঠিক আছে, সেটা যে কোরাকাই ছিল কি পান্ডিয়া কিংডমের বিজনেস ক্যাপিটাল বলতে পারো, বা কমার্শিয়াল ক্যাপিটাল বলতে পারো, বা পোর্ট ক্যাপিটালও বলতে পারো। ঠিক আছে, সেটা কি ছিল? কোরকাই। আর যেটা সেটাকে আমরা অন্য কথায়ও বলে থাকি কোলচই। ঠিক আছে, কোরকাই অথবা বলতে পারি আমরা কোলচই, যে কোনো একটা নামই তুমি ফেমাস বলতে পারো। এবার একটু জেনে নিই এই সম্পর্কে একটু এক্সট্রা ফ্যাক্ট। এই যে কোরকাই বা কোলচই, এই যে ক্যাপিটালটা ছিল, এই ক্যাপিটালটা ফেমাস ছিল মুক্তা বিজনেসের জন্য, ফেমাস ফর দি পার্ল বিজনেস, মুক্তা বিজনেসের জন্য ওটা কিন্তু খুবই ফেমাস ছিল। কোনটা ফেমাস ছিল? ওই যে কোরকাই বা তোমার কোলচই। তো এই ফ্যাক্টগুলো বেসিক্যালি তোমাদের জেনে রাখাটা খুবই গুরুত্বপূর্ণ, যদি আমরা সেখানে পড়বো, কিন্তু যদি কোনো কারণে সেখানে মিস হয়ে যায় তাহলে এখান থেকে তোমরা দেখে নিতে পারবে। এরপরে চলো এক একটা কিংডমকে আমরা খুব
সিম্পলভাবে দেখে নিই কী দিয়েছে। দেখো, দ্য ডাইনাস্টি, দিস ডাইনাস্টি দ্যাট মিন্স চেরা ডাইনাস্টি অকুপায়েড দি পোর্শন অফ কেরালা অ্যান্ড তামিলনাড়ু। অবভিয়াস এটা এক্ষুনি যেটা বলছিলাম, যদি তুমি ম্যাপে দেখো এটা তামিলনাড়ু এবং কেরালার কিছু কিছু পোর্শন মিলে চেরা ডাইনাস্টিটা কিন্তু অ্যাকচুয়ালি রুল করছিল। এর যে মেন ক্যাপিটাল ছিল আমি বলছিলাম এক্ষুনি কী ছিল, ভাঞ্জি। এটা ছিল কি ইনল্যান্ড ক্যাপিটাল। এক্ষুনি বলছিলাম যেটা মেন পোর্টস বা কমার্শিয়াল ক্যাপিটাল সেটা কি ছিল, মুজরিস বা টন্ডি। কমার্শিয়াল ক্যাপিটালের মধ্যে কোনটা পড়বে, মুজরিস বা টন্ডি। মুজরিস বা টন্ডি নয়, মুজরিস এবং টন্ডি দুটো ছিল আলাদা আলাদা পোর্শন, ঠিক আছে। মুজরিস এবং টন্ডি ছিল বিজনেস ক্যাপিটাল। দ্য রোমান্স সেট আপ 2 রেজিমেন্টস অ্যাট মুজরিস আইডেন্টিক্যাল উইথ ক্র্যাঙ্গনোর ইন দ্য চেরা ডাইনাস্টি। মানে এখান থেকে বোঝা যাচ্ছে যে চেরা ডাইনাস্টির সঙ্গে রোমানদের বিজনেসের একটা লিঙ্ক ছিল, তাই না? কারণ রোমানরা মুজরিস তাদের যে বিজনেস ক্যাপিটাল সেখানে এসে দুটো সেনা ছাউনি তৈরি করছে। সেনা ছাউনি, রেজিমেন্ট মানে কি, সেনা ছাউনি। তার মানে এখান থেকে আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি যে রোমান্সদের চেরা ডাইনাস্টির বা চেরা কিংডমের সঙ্গে কোনো একটা লিঙ্ক ছিল বিজনেস পারপাসের জন্য। না হলে তারা সেনা ছাউনি কেন তৈরি করবে মুজরিসে, ঠিক আছে? তার মানে যদি তোমাকে এখানে প্রশ্ন করা হয় যে তোমার চেরা ডাইনাস্টির কোন বৈদেশিক ফরেন কোন রুলের সঙ্গে লিঙ্ক ছিল, সেখানে 4টা অপশান দিয়ে দিতে পারে। সেখান থেকে তোমাকে ঠিক করতে হবে কোনটাকে, রোমানকে। তাহলে রোমানদের সঙ্গে এদের একটা সম্পর্ক ছিল বা লিঙ্ক ছিল। দ্য রোমান্স অলসো বিল্ট এ টেম্পল অ্যাট মুজরিস। মানে সেখানে যেমন একটা রেজিমেন্ট তৈরি করেছিল মুজরিসে, ঠিক তেমনি একটা টেম্পলও তৈরি করেছিল, ঠিক আছে। এরপরে দেখো দ্য ইম্পর্ট্যান্ট চেরা কিং। ইম্পর্ট্যান্ট চেরা কিং, চেরা ডাইনাস্টির সময় আমরা দু ধরনের, দেখো প্রত্যেকটা ডাইনাস্টির আন্ডারে না, মানে চেরা ডাইনাস্টি হোক, চোলা ডাইনাস্টি হোক বা পান্ডিয়া ডাইনাস্টি হোক, প্রত্যেকটা ডাইনাস্টির আন্ডারে আমরা দু ধরনের রুলারের কথাকে ডিসকাস করব। প্রথমে হচ্ছে কি, ওই ডাইনাস্টিটাকে ফর্ম করেছে কোন রুলার, ফাউন্ডার অফ দিস রুলার, অথবা বলতে পারবো যে ফার্স্ট ইম্পর্ট্যান্ট রুলার। আর হচ্ছে কি একজন ফেমাস রুলার বা মোস্ট ইম্পর্ট্যান্ট রুলার। ওই ডাইনাস্টির দুটো রুলার, একটা হবে ফার্স্ট রুলারকে আর একটা হবে ফেমাস রুলারকে, বা বলতে পারো ইম্পর্ট্যান্ট রুলার কে হবে। ফেমাস রুলারকে আমরা বলতে পারবো কি, যে ইম্পর্ট্যান্ট রুলার কে হবে। তো সেটাই এখানে দেখানো হয়েছে। চেরা কিংডমের সময় এই যে উদয় জেরাল বা উদ্দেন জেরাল দুটোই ঠিক। উদয় জেরালটা কি ছিল, এ ছিল ফার্স্ট রুলার। ইম্পর্ট্যান্টের সঙ্গে সঙ্গে উদয় জেরালটা কি ছিল, এই যে রুলারটা ছিল এ ছিল ফার্স্ট রুলার অফ চেরা কিংডম। চেরা কিংডমের প্রথম যে রুলার ছিল সে কে ছিল, উদয় জেরাল, ঠিক আছে। এরপরে দেখো এর সম্পর্কে আরও একটা ফ্যাক্ট এখানে বলে রাখা হয়েছে। ইট ইজ সেড দ্যাট হি ফেড বোথ দি আর্মিস অফ কুরুক্ষেত্র ওয়ার অ্যান্ড সো হি আর্ন দি টাইটেল অফ উদ্দেন জেরাল। তো উদ্দেই জেরাল কথাটি যেটা বলা হচ্ছে, এই যে রাজার নামটা এসছে, এটা কেন এসছে বেসিক্যালি বলতে পারো, এটা এক ধরনের টাইটেলও বলতে পারো, ঠিক আছে। উদয় জেরাল নামটা পেলো কেন, কারণ হচ্ছে এই যে উদয় জেরাল সেনা তোমার কিং ছিল, এ কুরুক্ষেত্রে যে দু ধরনের তোমার দল ছিল, একটা ছিল কি পান্ডিয়া আর একটা ছিল কি তোমার এখানে কুরুক্ষেত্রে যে যুদ্ধটা হয়েছিল সেখানে কে কে ছিল, একটা ছিল, একজন ছিল কৌরব এবং একজন ছিল পাণ্ডব। তো দুজনকেই সে কিন্তু মিলিটারি অ্যাসিস্ট্যান্স দেখেছিল, মানে মিলিটারি বলতে পারো, বা দুজনের সঙ্গে তার লিঙ্ক ছিল, কথাটা হচ্ছে এইটা। আর সেখান থেকেই আমরা দেখতে পাবো যে এর নামটা পড়ে গেছে কি, উদয় জেরাল। শুধু এখান থেকে এইটুকু ফ্যাক্ট মনে রাখলেও চলবে। শুধু এখান থেকে তুমি মনে রাখবে যে উদয় জেরাল ছিল কি ফার্স্ট চেরা রুলার, এটুকু মনে রাখলেও যথেষ্ট। এরপরে দেখো দ্য গ্রেটেস্ট কিং ছিল সেনগুপ্তভন। এরপরে গ্রেটেস্ট কিং মানে কি বলতে পারো, যে ফেমাস কিং কে ছিল। এখনই বললাম না যে প্রত্যেকটা ডাইনাস্টির দুটো রুলারকে আমরা পড়বো, একটা ছিল ফার্স্ট রুলার আর একটা ফেমাস রুলার। তো ফার্স্ট রুলার অফ চেরা ডাইনাস্টি সেটা কে ছিল, উদয় জেরাল, ঠিক আছে। উদয় জেরাল বা উদ্দেন জেরাল দুটোই ঠিক, কোনো অসুবিধা নেই। এবারে এখানে গ্রেটেস্ট চেরা কিং এর মধ্যে কোনটা হবে, মানে গ্রেটেস্ট চেরা কিং বা বলতে পারো ইম্পর্ট্যান্ট চেরা কিং কে ছিল, সে ছিল সেনগুপ্তভন, অথবা এর অপর নাম বা এর একটা টাইটেল ছিল, সেটা কি ছিল কি, রেড চেরা। এবার একে রেড চেরা কেন বলা হতো, কারণটা হচ্ছে এ ইনভেট করে দিয়েছিল, মানে এক্সট্রিম সাউথে রুল করার পরেও
এখানে এক্সট্রিম সাউথে রুল করার পরেও দক্ষিণের দিকে অনেকটা পর্যন্ত সে অনেকগুলো পোর্শনকে ক্যাপচার করতে পেরেছিল। সাউথের বা নর্থ সাউথে থাকার সত্ত্বেও নর্থের কিছু কিছু পোর্শনকে সে ক্যাপচার করতে পেরেছিল, ইনভেট করেছিল নর্থ ইন্ডিয়াতে এবং ক্রস দি গঙ্গা রিভার পর্যন্ত সে পৌঁছে গেছিল। হি অলসো দি ফাউন্ডার অব দি ফেমাস পাট্টিনি কাল্ট। কাল্ট মানে কথার অর্থ হচ্ছে, বা কাল্ট কথার অর্থ হচ্ছে তোমার ওয়ারশিপ করা, আরাধনা করা, ঠিক আছে। দ্যাট ইজ ওয়ারশিপ অব দি গডেস চেস্টিটি অফ কান্নাগি। এই সম্পর্কে একটু বলে নিই। বেসিক্যালি তোমাকে যেটা বলতে চাওয়া হয়েছে, এই যে সেনগুপ্তবন, এই যে ব্যক্তিটা ছিল, এই যে রাজা ছিল, এ অ্যাকচুয়ালি পাট্টিনি কাল্ট বা পাট্টিনি যেই গডেস ছিল না, সেই পাট্টিনি গডেসের আরাধনাটাকে ফেমাস করে দিয়েছিল। এবারে তোমাদের মনে হয়তো প্রশ্ন আসবে যে এই পাট্টিনি কে, পাট্টিনি গডেসটা কে? পাট্টিনি গডেসটা এসছে অ্যাকচুয়ালি, বা পাট্টিনি গডেসটা এসছে অ্যাকচুয়ালি তোমার কান্নাগি বলে একজন ওমেন ছিল, ঠিক আছে। চেরা ডাইনাস্টিতে একজন কান্নাগি বলে একজন ওমেন ছিল। সি ওয়াজ ফেমাস, এখানে তোমরা দেখতে পাবে এই যে তার ছবিটা এখানে দেওয়া রয়েছে। এই হচ্ছিল কি, এই ছিল তোমার কান্নাগি, আর এইটা ছিল পাট্টানি কাল্ট, ঠিক আছে। পাট্টিনি কাল্ট এইটা ছিল, আর এটা ছিল কি কান্নাগি। এই যে কান্নাগি বলে ওমেনটা ছিল, এ ছিল ফেমাস ফর হিজ সে তার সতীত্বের জন্য খুবই ফেমাস ছিল। কে? কান্নাগি। আর তার সেই সতীত্বটাকে ফেমাস করার জন্য এক ধরনের আরাধনা শুরু করে, সেটাকে বলা হচ্ছে কি পাট্টিনি কাল্ট বা পাট্টিনি গডেসের আরাধনা। এবং এটাকে ফার্স্ট চালু করেছিল কে? এটাকে ফার্স্ট চালু করেছিল সেনগুপ্তবন বলে যে ইম্পর্ট্যান্ট রুলার ছিল চেরা ডাইনাস্টির, সেই পাট্টিনি গডেসের আরাধনাটাকে শুরু করে, ঠিক আছে। এটা কার সঙ্গে রিলেটেড বা কোন ওমেনের সঙ্গে রিলেটেড? এটা হবে কান্নাগি ওমেন, তার সঙ্গে রিলেটেড। এবং কোন ডাইনাস্টির সঙ্গে রিলেটেড? চেরা ডাইনাস্টির সঙ্গে, ঠিক আছে। সেই সম্পর্কে আমি যেই কথাগুলো বললাম এখানে লেখা আছে, তোমরা দেখে নেবে। এরপরে নেক্সট দেখো, এই যে ছবিটা আমি বলে দিয়েছি। এরপরে আমরা চলে আসছি কোথায়? চোলা ডাইনাস্টিতে। আচ্ছা, আর একটা জিনিস নিশ্চিত ছেড়ে গেছি, এটা হচ্ছে হ্যাঁ, এদের যে ডাইনাস্টির ন্যাশনাল এমব্লেম কী ছিল? এটা ছিল বো বা তীর ধনুক, দেখতেই পাচ্ছ তার ছবিটা হচ্ছে এইটা। এটা ছিল চেরা ডাইনাস্টির ইম্পর্ট্যান্ট একটা ন্যাশনাল এমব্লেম। এরপরে নেক্সট দেখো চোলা ডাইনাস্টি। কোনটা? চোলা ডাইনাস্টি। তো চোলা কিংডমকে বলা হয় চোলা মণ্ডলমও বলা হয়। কি বলা হয়? চোলা কিংডমকে চোলা মণ্ডলমও বলা হয়। এরপরে দেখো এই যে কিংডমটা, এই কিংডমটা কোথায় অবস্থান করছে প্রথমে আমি বলে নিই। আমরা যখন ম্যাপে দেখছিলাম, যখন চোলা কিংডমের ম্যাপ দেখছিলাম, এটা বর্তমান দিনের কোথায় পড়ছে? বর্তমান দিনের পড়ছে এটা অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ু, এই দুটো পোর্শনের মধ্যে পড়ছে, ঠিক আছে। তামিলনাড়ুর কিছু পোর্শন আর অন্ধ্রপ্রদেশের কিছু পোর্শন। তো এবার এই সঙ্গে সঙ্গে এই অন্ধ্রপ্রদেশের মধ্য দিয়ে এবং তামিলনাড়ুর কিছুটা পোর্শনের মধ্য দিয়ে দুটো রিভার গেছে। সেই দুটো রিভার হচ্ছে, একটা হচ্ছে তোমার পেন্নার রিভার, একটা হচ্ছে তোমার পেন্নার রিভার, আর একটা হচ্ছে ভেল্লার রিভার। পেন্নার আর হচ্ছে ভেল্লার, এই দুটো রিভারের মাঝখানে যেই রিজিয়নটা ছিল, সেটা কাদের ছিল? সেটা চোলাদের ছিল। সেই কথাগুলোই এখানে বলা রয়েছে। দিস কিংডম সিচুয়েটেড টু দ্য নর্থ ওয়েস্ট অ্যান্ড নর্থ ইস্ট অফ পান্ডিয়া কিংডম, মানে এখানে যে পান্ডিয়া কিংডমটা দেখতে পাচ্ছ, এই ছিল পান্ডিয়া কিংডম। এর উত্তর পূর্ব দিকে কে অবস্থান করছে? এর উত্তর পূর্ব দিকে চোলা ডাইনাস্টি, মানে নর্থ ইস্টে। এবং সেই সঙ্গে সঙ্গে দ্যাট ওয়াজ সিচুয়েটেড বিটুইন পেন্নার রিভার অ্যান্ড ভেল্লার রিভার। আগে দেখে নাও যে পেন্নার রিভার এবং ভেল্লার রিভার কোথায় গেছে। এই ম্যাপে যদি ভালো করে লক্ষ্য করো, আমি মার্কিং করে দিচ্ছি, এটা যে দেখতে পাচ্ছ না, এটা ছিল ভেল্লার রিভার, আর এখানে রয়েছে পেন্নার রিভার। এই দুটো অংশের মাঝখানে কি অবস্থান করছে? এই দুটো অংশের মাঝখানে তোমাদের যেটা অবস্থান করছে সেটা হচ্ছে চোলা ডাইনাস্টি, ঠিক আছে। এই কারণে বলা হচ্ছে কি, যে এই দুটো রিভারের অলমোস্ট মাঝখানে যেই পোর্শনটা অবস্থান করে, সেটাকে আমরা বলছি কি চোলা ডাইনাস্টির পোর্শন। এরপরে একই কথা, চোলা ডাইনাস্টির মেনল্যান্ড ক্যাপিটাল কী ছিল? চোলা ডাইনাস্টির মেনল্যান্ড ক্যাপিটাল আমরা পড়ে এসেছিলাম উরেইউর। এবং সেটা কিসের জন্য ফেমাস ছিল? দ্যাট ওয়াজ ফেমাস ফর দি কটন ট্রেড। কটন ক্লথের যে ট্রেড, তার জন্য ফেমাস ছিল উরেইউর। এবং আরেকটা জিনিস কি পড়েছিলাম, যে চোলা ডাইনাস্টির ইম্পর্ট্যান্ট ক্যাপিটাল ফর বিজনেস বা কমার্শিয়াল ক্যাপিটাল, সেটা কোনটা ছিল? পুহার। এখানেই পুহারটা খুবই গুরুত্বপূর্ণ আছে, এবং সেটা কোন ডাইনাস্টির সঙ্গে রিলেটেড ছিল? সেটা ছিল চোলা ডাইনাস্টির সঙ্গে। দেখো, ইন ইটস
মেনল্যান্ড ক্যাপিটাল অথবা ইনল্যান্ড ক্যাপিটাল সেটা কী ছিল? উরেইউর। দ্যাট ওয়াজ ফেমাস ফর কটন ট্রেড, অর্থাৎ কটন ক্লথ ওয়াজ দি ওয়ান অফ দি মেন সোর্স অফ দি ওয়েলথ অফ দি চোলাস। মানে চোলাদের ইকোনমি চলতো বেসিক্যালি কিসের উপর ডিপেন্ড করে? কটন ট্রেডের উপর। মানে কটনের জিনিসপত্র বা যে জামা কাপড় তৈরি করা হয় সেগুলোকে বিক্রি করে তারা কিন্তু প্রচুর পরিমাণে টাকা ইনকাম করতো। এবার একই কথা, পুহার ওয়াজ আইডেন্টিক্যাল উইথ কাবেরীপট্টনম, দ্যাট ওয়াজ দি কমার্শিয়াল ক্যাপিটাল অফ চোলা ডাইনাস্টি। যেটা চোলা ডাইনাস্টির কী ছিল? কমার্শিয়াল ক্যাপিটাল, ক্যাপিটাল অফ চোলাস। ঠিক আছে, এবার দেখো, দ্যাট ওয়াজ দি মেন পোর্ট অফ চোলাস দ্যাট ওয়াজ সার্ভড অ্যাজ এ অল্টারনেটিভ ক্যাপিটাল। এই অল্টারনেটিভ ক্যাপিটাল কথার অর্থ ওটা ছিল একটা, বলতে পারো যে তোমার বিজনেস ক্যাপিটাল বা কমার্শিয়াল ক্যাপিটাল। ঠিক আছে, এখান থেকে শুধু তোমাকে এই দুটো জিনিস মনে রাখতে হবে যে মেন ক্যাপিটাল কোনটা ছিল চোলা ডাইনাস্টির, সেটা ছিল, বা ইনল্যান্ড ক্যাপিটাল যদি জিজ্ঞাসা করে তাহলে বলে দেবে উরেইউর। এবং উরেইউর কিসের জন্য ফেমাস ছিল? পার্লের জন্য নাকি কটনের জন্য? তাহলে সেটা কিসের জন্য ফেমাস ছিল? সেটা ফেমাস ছিল কটন ট্রেডের জন্য। ঠিক আছে, আর যদি বলা হয় চোলা ডাইনাস্টির বিজনেস ক্যাপিটাল কোনটা ছিল, সেটা হয়ে যাবে আমাদের কাছে, কোনটা হবে? পুহার বা কাবেরীপট্টনম। ঠিক আছে, পুহার বা কাবেরীপট্টনম হয়ে যাবে চোলা ডাইনাস্টির তোমার কোন ক্যাপিটাল? চোলা ডাইনাস্টির বলতে পারো বিজনেস ক্যাপিটাল বা কমার্শিয়াল ক্যাপিটাল। দ্য আর্লিয়েস্ট নোন চোলা কিং, মানে এবারে আমরা পড়বো কোনটা? চোলা কিংয়ের কে ইম্পর্টেন্ট ছিল। আর্লিয়েস্ট বলতে পারো, বা বলতে পারো যে ফার্স্ট চোলা কিং কে ছিল? সে ছিল ইলেরা। এখানে লিখে রাখবে কি যে ফার্স্ট চোলা কিং ওয়াজ ইলেরা, হু কনকার্ড শ্রীলঙ্কা অ্যান্ড রুলড ওভার ইট ফর 50 ইয়ার্স। ইলেরা সম্পর্কে একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট এটা মনে রাখতে হবে যে কোন চোলা কিং শ্রীলঙ্কাকে ক্যাপচার করেছিল এবং সেখানে প্রায় অলমোস্ট 50 বছর ধরে রুল করেছিল, সেও ছিল চোলা ডাইনাস্টির ফার্স্ট কিং ইলেরা। চোলা ডিনাস্টির ফার্স্ট কিং ইলেরা প্রথমে ওটাকে ক্যাপচার করে তারপরে সেখানে রুল করে 50 বছর ধরে। দেয়ার গ্রেটেস্ট কিং, তাদের যে ইম্পর্ট্যান্ট গ্রেটেস্ট কিং ছিল সে কে ছিল? কারাইকাল। কারাইকাল ছিল কি? ইম্পর্ট্যান্ট রুলার অফ চোলা ডাইনাস্টি। চোলা ডাইনাস্টির ইম্পর্ট্যান্ট রুলার কে ছিল? কারাইকাল। এবং একে বলা হতো কি? ম্যান অফ চ্যারিট লেক। ম্যান অফ চ্যারিট লেক কাকে বলা হতো? কারাইকালকে। কেন? তার একটা পা কী ছিল? আগুনে পুড়ে গেছিল। ঠিক আছে, ম্যান অফ চ্যারিট লেক কাকে বলা হতো, বা কোন ডাইনাস্টির রাজাকে বলা হতো? চোলা ডাইনাস্টির রাজা। এবং কোন রাজাকে বলা হতো? সে ছিল কারাইকাল। হু ফাউন্ডেড পুহার, মানে পুহারকে কে গঠন করেছিল? পুহারটা কি ছিল? পুহারটা ছিল বিজনেস ক্যাপিটাল অর কমার্শিয়াল ক্যাপিটাল অর মেন পোর্ট অফ চোলা ডাইনাস্টি। এবং এটাকে ফাউন্ড কে করেছিল? গঠন কে করেছিল? সে করেছিল কারাইকাল। এই কারণে একে বলা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট রুলার অফ দি চোলা ডাইনাস্টি। পুহার অ্যান্ড কনস্ট্রাক্টেড 160 কিলোমিটার অফ এমব্যাঙ্কমেন্ট, যেটা হচ্ছে এমব্যাঙ্কমেন্ট মানে কি? বাঁধ, অ্যালং দি কাবেরী রিভার। কাবেরী রিভার বরাবর। ঠিক আছে, কাবেরী রিভার বরাবর একটা 160 কিলোমিটারের একটা বাঁধ তৈরি করেছিল পুহার। এবং যেখানে কতজন শ্রীলঙ্কান স্লেভকে, বা সেটাকে তৈরি করার জন্য সে কোন স্লেভসদের কাজে লাগিয়েছিল? শ্রীলঙ্কান স্লেভস। কতজন? প্রায় 12,000 শ্রীলঙ্কান স্লেভসকে সে ওই কাজে নিযুক্ত করেছিল, যেই কাজটা হচ্ছে কি? কাবেরী রিভারের বরাবর, কাবেরী রিভার বরাবর বাঁধ তৈরি করার জন্য। ঠিক আছে, কারাইকাল 12,000 শ্রীলঙ্কান স্লেভকে কাজে লাগিয়েছিল। সেই সঙ্গে সঙ্গে চোলা ডাইনাস্টির যারা রুলার ছিল তাদের সঙ্গে একটা নেভিও ছিল। কারণ অবভিয়াস এটা, যখন কোনো ডাইনাস্টিকে সমুদ্রের পাশে রুল করতে হবে, যাতে বৈদেশিক আক্রমণ থেকে নিজেদেরকে রক্ষা করতে হয়, তার জন্য তাদেরকে কি করতে হবে? একটা এফিসিয়েন্ট নেভিকে মেনটেন করতে হবে। তো সেই কারণে চোলা ডাইনাস্টির একটা নেভি ছিল, সেটাকে বলা হচ্ছে কি? এফিসিয়েন্ট একটা নেভিও ছিল। দ্য চোলা ওয়ার ওয়াইপড আউট দ্য অ্যাটাক অফ পল্লবাস ফ্রম দিস নর্থ। চোলা ডাইনাস্টির সময় পল্লব যারা, আমরা যখন তোমার আফটার গুপ্তা পিরিয়ড পড়বো না, তখন পল্লবদের সম্পর্কে পড়বো। তো পল্লব ডাইনাস্টির ক্ষেত্রে পল্লব ডাইনাস্টি উপর থেকে কিন্তু চোলা ডাইনাস্টিকে অ্যাটাক করার চেষ্টা করছিল। তো তখন কিন্তু চোলা ডাইনাস্টি ওটাকে তোমার কমপ্লিটলি ওটাকে অ্যাবস্টেন করতে সক্ষম হয়েছিল।
ঠিক আছে, ওই অ্যাটাকটাকে কমপ্লিটলি ওয়াইপ আউট করতে সক্ষম হয়েছিল। ঠিক আছে, তো যদি তাহলে বলা হয় যে এখানে চোলা ডাইনাস্টির সময় কোন নর্থ থেকে কোন ডাইনাস্টি অ্যাটাক করছিল, পল্লব, এবং বলতে পারো, এবং সেই পল্লবদেরই সচেষ্ট হয়েছিল তারা কমপ্লিটলি ওয়াইপ আউট করতে। এটাতে বলে দিয়েছি কোথায় ছিল। এরপরে চলে আসছি কোথায় আমরা, পান্ডিয়াসদের পোর্শন দেখে নিয়েছো তোমরা। পান্ডিয়াদের হচ্ছে কি বর্তমান দিনের তামিলনাড়ুর পুরো পোর্শন। বর্তমান দিনের পান্ডিয়া যেটা বলা হচ্ছে, পান্ডিয়া ডাইনাস্টি যেটা ছিল সেটা হচ্ছে তামিলনাড়ুর পুরো পোর্শন। এবার দেখে নাও, তো পান্ডিয়াদের ক্ষেত্রে কি বলা হতো, দ্য পান্ডিয়াস ওয়ার দি ফার্স্ট মেনশন বাই মেগাস্থিনিস হু সেড দ্যাট দেয়ার কিংডম ওয়াজ ফেমাস ফর পার্লস। বেসিক্যালি পান্ডিয়াদের সম্পর্কে আমরা প্রথমে ইনফরমেশান কোথার থেকে পাই, সেই ইনফরমেশানটা আমরা পাই মেগাস্থিনিসের তোমার লেখা থেকে। মেগাস্থিনিসের যে লেখা কি বই ছিল, ইন্ডিকা, সেখান থেকে। তো সেখান থেকে আমরা কি পাই, যে পার্লস ব্যবসা করতো কারা, পান্ডিয়াসরা। এটাও আমরা কিন্তু পেয়ে থাকি, মানে দুটো জিনিস পাই। একটা হচ্ছে মেগাস্থিনিসের অ্যাকাউন্ট থেকে আমরা দুটো জিনিস পাই, একটা হচ্ছে নর্থ বলছি, সাউথে, এক্সট্রিম সাউথে যারা রুল করতো তারা ছিল পান্ডিয়া, এবং বর্তমান দিনের সেটা হচ্ছে তামিলনাড়ুর পোর্শন। এবং সেই সঙ্গে সঙ্গে তারা কোন ব্যবসার সঙ্গে নিযুক্ত ছিল বা ফেমাস ফর দিস বিজনেস, দ্যাট ওয়াজ পার্লস বিজনেসের জন্য তারা খুবই ফেমাস ছিল। ইটস টেরিটরি ইজ দ্য পার্ট অফ তামিলনাড়ু, যেটা বলছিলাম আমি, এটা কোন কোষের পার্ট, তামিলনাড়ুর পার্ট। ইট হ্যাড দি ক্যাপিটাল, যেমন বলছিলাম ইনল্যান্ড যেটা ক্যাপিটাল হবে পান্ডিয়া ডাইনাস্টির, সেটা কি হয়ে যাবে, মাদুরাই। এবং এই মাদুরাইতেই ফার্স্ট এবং থার্ড, মাদুরাইটা আগে দেখে নাও কোথায় আছে ম্যাপে, ভালো করে দেখতে পাবে, মুছে দিয়ে আগে। এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মাদুরাই, এই যে পোর্শনটা দেখতে পাচ্ছ না, আমি যেখানে লাইটার ঘোরাচ্ছি, এইখানে হচ্ছে কি মাদুরাই, এখানে উরাইউর ছিল। ঠিক আছে, তো এগুলো ছিল কি মোটামুটি পান্ডিয়া কিংডমের সময় মেন ইনল্যান্ড ক্যাপিটাল, এবং এখানেই পান্ডিয়া ডাইনাস্টির আন্ডারে ফার্স্ট সঙ্গম এবং থার্ড সঙ্গম ফর্ম করা হয়, গঠিত হয়। ঠিক আছে, এরপরে দেখো ইনল্যান্ড ক্যাপিটাল কোনটা ছিল, মাদুরাই, হুইচ ইজ সিচুয়েটেড অন দি ব্যাঙ্কস অফ ভাইগাই রিভার। ভাইগাই যে রিভারটা আছে সেই রিভারের তীরে মাদুরাই যে শহরটি রয়েছে সেটা কিন্তু সিচুয়েটেড। এটা খুবই গুরুত্বপূর্ণ। মাদুরাই যে শহরটি, এটা কোন নদীর তীরে সিচুয়েটেড, ভাইগাই রিভার, নাকি পেন্নার রিভার, নাকি তোমার ভেল্লার রিভার। এই তিনটার মধ্যে অপশান কোনটা হবে, ভাইগাই রিভারের তীরে অবস্থান করছে। দেখো এখানকার নামগুলো একটু ট্রিকি আছে, হ্যাঁ, কিন্তু মনে রাখতে হবে। ঠিক আছে, এখানকার নামগুলো একটু ট্রিকি আছে, কারণ এটা হচ্ছে দ্রাবিডিয়ান ল্যাঙ্গুয়েজের নাম, এই কারণে আমাদের একটু ট্রিকি লাগলেও মনে রাখতে হবে। দ্য পান্ডিয়া কিং প্রফিটেড ফ্রম দি ট্রেড উইথ রোমান এম্পায়ার। রোমান যে এম্পায়ার থেকে এরাও কিন্তু প্রফিট করেছিল, কিসের বিজনেসের মাধ্যমে, পার্ল বিজনেসের মাধ্যমে। যখন আমরা চোলা ডাইনাস্টি পড়ছিলাম তখন কিন্তু তারা কিসের বিজনেস করছিল, তারা করছিল কটনের বিজনেস। আর রোমান এম্পায়ারের সঙ্গে আর কোন ডাইনাস্টির সম্পর্ক ছিল, ও ছিল চেরা ডাইনাস্টির কিন্তু সম্পর্ক ছিল। দেখবে আমি যখন প্রথমেই বলছিলাম যে রোমান যারা এম্পায়ার ছিল তারা কিন্তু, বা রোমান এম্পায়ারের সময় সেখানে এই যে মুজরিস বলে যে ক্যাপিটাল ছিল সেটাকে ফর্ম করা হয়। ঠিক আছে, এবং সেটাকে ফর্টিফাইডও করা হয়, এবং সেখানে একটা টেম্পলও তৈরি করা হয়, তাই না। এগুলোকে আমরা দেখছিলাম রোমান এম্পায়ারের আন্ডারে। তো এখানেই বলা রয়েছে যে পান্ডিয়া প্রফিটেড ফ্রম দি ট্রেড উইথ রোমান এম্পায়ার অ্যান্ড সেন্ট এমিসারিজ টু দি রোমান এম্পায়ার লাইক অগাস্টাস অ্যান্ড ট্রোজান। বেসিক্যালি রোমান এম্পায়ারের সঙ্গে যখন পান্ডিয়াদের খুব সম্পর্ক ভালো ছিল তখন কিন্তু তারা কি পাঠিয়েছিল, তখন তারা পাঠিয়েছিল দুটো এমিসারিজ, মানে দূতকে পাঠিয়েছিল। কারা, পান্ডিয়ারা দুজন দূতকে পাঠিয়েছিল রোমান এম্পায়ারের কাছে। তাদের নাম কি ছিল, অগাস্টাস এবং ট্রোজান। খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন এখান থেকে আসে যে অগাস্টাস কোন কিংডমের বা কোন ডাইনাস্টির পাঠানো দূত ছিল। ঠিক আছে, কোন ডাইনাস্টির পাঠানো দূত ছিল রোমান এম্পায়ারের কাছে, সে হবে পান্ডিয়া, নাকি চোলা, নাকি চেরা। তাহলে অপশান কোনটা হবে, পান্ডিয়া ডাইনাস্টি হবে রাইট অ্যান্সার। তারপরে কি বলেছে দেখো, দ্য পান্ডিয়া ফাইন্ড মেনশন ইন দ্য রামায়ণ অ্যান্ড মহাভারতা। মোস্ট ইম্পর্টেন্ট এই পোর্শনটা রয়েছে, কারণটা হচ্ছে কি যে রামায়ণ এবং মহাভারতেও আমরা পান্ডিয়া ডাইনাস্টির মেনশন পেয়ে থাকি। দেখো পান্ডিয়া ডাইনাস্টির প্রথমে মেনশন আমরা জানতে পারি মেগাস্থিনিসের অ্যাকাউন্ট থেকে। তারপরে আমরা বললাম কি যে পান্ডিয়া ডাইনাস্টিরও আমরা অ্যাকাউন্ট সম্পর্কে জানতে পারি কোথার থেকে, রামায়ণ এবং মহাভারত থেকে, যেটা হচ্ছে হিন্দু ধর্মের
এপিক্স, যেটাকে বলা হচ্ছে কি হিন্দু ধর্মের এপিক্স হচ্ছে কি রামায়ণ এবং মহাভারত। ঠিক আছে। দ্য আর্লিয়েস্ট নোন পান্ডিয়া রুলার ওয়াজ, দ্য আর্লিয়েস্ট নোন পান্ডিয়া রুলার যে ছিল, মানে প্রথমের যে ফার্স্ট যে রুলার ছিল না পান্ডিয়া রুলারদের মধ্যে, সে কে ছিল? পান্ডিয়া রুলারদের মধ্যে ফার্স্ট ছিল যে মুডুকু ডুমি। মুদুকু দুমি বলতে পারো, বা মুডুকু বা মুদুকু যাই করো, কোনো অসুবিধা নেই। মুদুকু দুমি ছিল ফার্স্ট রুলার অফ পান্ডিয়া কিংডম। মুদুকু দুমি বা মুডুকু দুমি যাই বলো না, কোনো অসুবিধা নেই। এই ছিল ফার্স্ট রুলার অফ পান্ডিয়া কিংডম। কিন্তু গ্রেটেস্ট যে রুলার ছিল, গ্রেটেস্ট রুলারের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ গ্রেটেস্ট রুলার ছিল, দেখো গ্রেটেস্ট রুলার আমরা পড়েছিলাম কি যে ফার্স্ট রুলার এবং ফেমাস রুলার দুটোকেই আমাদের পড়তে হবে। ফার্স্ট রুলার হয়ে গেল কি মুদুকু দুমি, আর সেকেন্ড রুলার যেটা হবে সেটা হবে নেন্ডু জেলিয়ান। নেন্ডু জেলিয়ান, নেন্ডু জেলিয়ান এ ছিল কি তোমার ইম্পর্টেন্ট রুলার। ঠিক আছে, নেন্ডু জেলিয়ান যে হবে সে হবে ইম্পর্টেন্ট রুলার অফ পান্ডিয়াস। এবার এই নেন্ডু জেলিয়ান সম্পর্কে একটা ছোট্ট একটা স্টোরি রয়েছে। এই নেন্ডু জেলিয়ান কি করে, কোবলিন বলে একজন ব্যক্তি ছিল, তাকে মিথ্যা চোরের অপবাদ দিয়ে তাকে মৃত্যুদণ্ড দিয়ে দেয়। এর ফলে একে যখন মৃত্যুদণ্ড দিয়ে দেয় কোবলিন, তখন কি হয়, কোবলিনের একজন স্ত্রী ছিল, কোবলিনের স্ত্রী কে ছিল? কান্নাগি, যাকে আমরা বলছিলাম এক্ষুনি কান্নাগি সম্পর্কে আগেও পড়ে এসেছি, তাই না? কান্নাগি বলে যে মহিলাটি ছিল, উমেনটা যে ছিল তার আন্ডারে অ্যাকচুয়ালি তোমার পাট্টিনি কাল্ট বলে একটা ফেমাস গড চলে আসে। কার উপর বেস করে? কান্নাগির উপর। তো সেই কান্নাগি কি করে, কোবলিনের স্ত্রী ছিল, এবার সে কি করে, সে এই যে নেন্ডু জেলিনকে অভিশাপ দেয় যে তুমি যেহেতু আমার স্বামীকে মিথ্যা অপবাদে মৃত্যুদণ্ড দিয়েছো, তাহলে পুরো তোমার শহর ধ্বংস হয়ে যাবে, পুরো তোমার ডাইনাস্টি, পুরো তোমার কিংডম ধ্বংস হয়ে যাবে। এবং পরবর্তী সময়ে দেখাও যায় তার কিংডম, তোমার কান্নাগির যে অভিশাপ অনুসারে বা কান্নাগির অভিশাপ অনুসারে পরবর্তী সময়ে দেখতে পাবো আমরা কি নেন্ডু জেলিয়ানের যে ডাইনাস্টি ছিল, কোবলিনকে মৃত্যুদণ্ড দেওয়ার পরে পুরো ধ্বংসপ্রাপ্ত হয়ে যায়, পুরো ধ্বংস হয়ে যায়। অ্যাজ এ রেজাল্ট, এখানে সেটাই লেখা রয়েছে, অ্যাজ এ রেজাল্ট দ্য সিটি অফ মাদুরাই লেট আন্ডার দি কার্স অফ কান্নাগি। মানে এই কথা যেটা বললাম যে সিটি মাদুরাই যেটা ছিল, দ্যাট ওয়াজ দি ক্যাপিটাল অফ পান্ডিয়া ডাইনাস্টি, কান্নাগির অভিশাপের চোটে বলতে পারো পুরো ধ্বংস হয়ে যায়। এখানে এই কথাটাই বলা রয়েছে। ঠিক আছে, তাহলে এটি ছিল পান্ডিয়া ডাইনাস্টির মোটামুটি ইম্পর্টেন্ট কয়েকটা ফ্যাক্ট। তবে আমি আবারও বলে দিই কোন কোন মেন ফ্যাক্টগুলো তোমাদের মনে রাখতে হবে প্রত্যেকটা ডাইনাস্টির আন্ডারে। ফার্স্ট ফ্যাক্ট হচ্ছে কি তাদের ন্যাশনাল এমব্লেম কোনটা, যেমন চেরা ডাইনাস্টির ন্যাশনাল এমব্লেম হচ্ছে তীরধনুক, চোলা ডাইনাস্টির হচ্ছে টাইগার, আর পান্ডিয়া ডাইনাস্টির হচ্ছে কি ফিস প্রথম। এবার চেরা ডাইনাস্টির তোমার ক্যাপিটাল, মেনল্যান্ড ক্যাপিটাল বা ইনল্যান্ড ক্যাপিটাল কোনটা ছিল চেরা ডাইনাস্টির? চেরা ডাইনাস্টির যে ইনল্যান্ড ক্যাপিটাল ছিল সেটা ছিল ভাঞ্জি। ঠিক একইভাবে যখন কমার্শিয়াল ক্যাপিটালের কথা বলছিলাম সেটা কি ছিল? মুজরিস এবং টন্ডি। মুজরিস এবং টন্ডি এরা ছিল কমার্শিয়াল ক্যাপিটাল চেরা ডাইনাস্টির। ঠিক একইভাবে যদি বলা হয় যে ফার্স্ট চেরা রুলার কে ছিল, ফার্স্ট চেরা রুলার ছিল উদ্দেইজেন। উদ্দেইন জেরাল। উদ্দেইন জেরাল ছিল ফার্স্ট চেরা রুলার। উদ্দেইন জেরাল ছিল ফার্স্ট চেরা রুলার। আর ফেমাস রুলার কে ছিল? ফেমাস রুলার ছিল সেনগুপ্তভন। ফেমাস রুলার কে ছিল? সেনগুপ্তভন, যাকে আমরা বলছিলাম কি রেড চেরা। ঠিক আছে, এবার সেনগুপ্তভন সম্পর্কে একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট মনে রাখবে কি, যে সে পাট্টিনি কাল্ট বা পাট্টিনি গডেসের যে আরাধনা এটাকে ফর্ম করে, এটাকে প্রথমে চালু করে, প্রচলন করে। ঠিক আছে, এইটুকু মনে রাখবে চেরা ডাইনাস্টি থেকে। 2 নম্বর হচ্ছে চোলা ডাইনাস্টি থেকে মনে রাখবে কি, চোলা ডাইনাস্টিতে ন্যাশনাল এমব্লেম যেটা ছিল সেটা ছিল টাইগার। সেই সঙ্গে সঙ্গে তাদের যে মেন ক্যাপিটাল কোনটা ছিল? উরেইউর ছিল ইনল্যান্ড ক্যাপিটাল বা মেন ক্যাপিটাল। এবং কমার্শিয়াল ক্যাপিটাল কোনটা ছিল? কমার্শিয়াল ক্যাপিটাল ছিল পুহার অথবা কাবেরীপট্টনম। পুহার অথবা কাবেরীপট্টনম ছিল, এটা ছিল কমার্শিয়াল ক্যাপিটাল। এবার তোমাকে এখান থেকে আরেকটা প্রশ্ন আসতে পারে যে এই যে উরেইউর এটা কিসের জন্য বিখ্যাত ছিল? এটা বিখ্যাত ছিল কটন ট্রেডের জন্য। ঠিক আছে, কিসের জন্য? কটন ট্রেডের জন্য। এরপরে চলে আসবে কি ফার্স্ট রুলার অফ চোলা ডাইনাস্টি। চোলা ডাইনাস্টির ফার্স্ট রুলার কে ছিল? চোলা ডাইনাস্টির ফার্স্ট রুলার ছিল ইলেরা। কে ছিল? ইলেরা। ইলেরা ওয়াজ দি ফার্স্ট রুলার অফ চোলা ডাইনাস্টি। ইলেরা ওয়াজ দি ফার্স্ট রুলার অফ চোলা ডাইনাস্টি। আর কোনটা ছিল? লাস্ট রুলার কে ছিল? তোমার ইম্পর্টেন্ট রুলার কে ছিল? সে ছিল কারাইকাল।
কারাইকাল ছিল ইম্পর্টেন্ট রুলার, আর ফার্স্ট রুলার ছিল ইলেরা। ঠিক আছে, ঠিক একইভাবে পান্ডিয়া ডাইনাস্টির ক্ষেত্রেও আমরা একই জিনিস বলবো, সেটা হচ্ছে পান্ডিয়া ডাইনাস্টির সময় ইম্পর্ট্যান্ট রুলার কে ছিল এবং তাদের ন্যাশনাল এমব্লেম কী ছিল, ফিস, এবং তাদের ইম্পর্ট্যান্ট রুলারের সঙ্গে সঙ্গে আমরা পড়ব তাদের ডাইনাস্টির যে মেন ক্যাপিটাল কোনটা ছিল, মাদুরাই। পান্ডিয়া ডাইনাস্টির ইম্পর্ট্যান্ট ক্যাপিটাল ছিল মাদুরাই, বা বলতে পারো মেন ক্যাপিটাল। আর যেটা কোস্টাল ক্যাপিটাল বা বলতে পারো বিজনেস ক্যাপিটাল, সেটা ছিল কি কোরকাই। কোরকাই বা কোলচই বা কোরকাই, এইটার মধ্যে ছিল বিজনেস ক্যাপিটাল। এবার ফার্স্ট রুলার কে ছিল, ফার্স্ট রুলার ছিল মুদুকু মুদুকু মুদুকুদুমি বা মুদুকুদামিও বলা হয়, কোনো অসুবিধা নেই। মুদুকুদুমি বলবে বা মুদুকুদামিও বলতে পারো। এই ছিল ফার্স্ট রুলার। আর যে লাস্ট রুলার, ফেমাস রুলার যে ছিল, সে ছিল কে, নেন্ডু জেনিয়ান। নেন্ডু জেনলি আল নেন্ডু জেনলি আন নেন্ডু জেলিয়ান কে ছিল তোমার ফেমাস রুলার। আর যে ফার্স্ট রুলার ছিল সে ছিল মুদুকুদুমি। ঠিক আছে, তো এগুলো মোটামুটি ছিল তোমার ডাইনাস্টির সঙ্গম পিরিয়ডের মেন ইম্পর্ট্যান্ট ডাইনাস্টি সম্পর্কে। আজকের এই ভিডিওতে এতদূর পর্যন্ত দেখব। নেক্সট ভিডিওতে আমরা সঙ্গম পিরিয়ডের অ্যাডমিনিস্ট্রেশন এবং তাদের লিটারেচার সম্পর্কে দেখব। ঠিক আছে, তাহলে আজকের এই ভিডিওতে এতদূর, দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, থ্যাংক ইউ।